হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস। আজকে আমরা হিসাব বিজ্ঞানের জীবনচক্র মানে অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের মানুষের জীবনে যেরকম জন্ম থেকে মৃত্যু একটা সাইকেল বা চক্রাকারে ঘুরে, হিসাব বিজ্ঞানও সেম। সেটা লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু হয় এবং বিপরীত দাখিলার মাধ্যমে শেষ হয়। তো আজকে আমরা জানার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে যে কিভাবে আসলে এটা রান করে, মানে হিসাব চক্রটা কিভাবে রান করে। তো আমাদের হিসাব চক্রের ধাপসমূহ প্রথমে আমরা জানার চেষ্টা করি। আমাদের হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন। তারপর সেগুলাকে আমরা জাবেদাভুক্ত করি, মানে জার্নালাইজিং। জাবেদা থেকে আমরা খতিয়ানভুক্ত করার চেষ্টা করি, পোস্টিং টু লেজার। খতিয়ানভুক্ত থেকে সেটা আমরা রেওয়ামিল প্রস্তুত করি, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এবং রেওয়ামিল থেকে রেওয়ামিলে যদি কোনো বিষয় রেওয়ামিল তৈরি করার পর যদি কোনো বিষয় বাদ যায় তাহলে সেটা সমন্বয় দাখিলাতে আমরা দেখাই। তারপর হচ্ছে সেখান থেকে আমরা সমন্বিত রেওয়ামিল তৈরি করি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপর আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, মানে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপর সেখান থেকে আমরা সমাপনী দাখিলা মানে ক্লোজিং এন্ট্রি দেই। দেন হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল মানে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, এবং সর্বশেষ হচ্ছে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিজ। আসলে এগুলো আমরা মুখস্থ শিখেছি সবসময়, কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এটা মানে হাউ ইট ওয়ার্কস, আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা একটা উদাহরণ নিলাম, কয়েকটা লেনদেন নিলাম, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে চক্রাকারে কিভাবে আসলে সেটা ঘুরে। তো এখানে একটা উদাহরণ দেখি আমরা, যে জনাব কফিলের 2024 সালের নভেম্বর মাসের সংগঠিত হওয়া লেনদেনগুলো নিচে দেওয়া হলো। এখানে নভেম্বরের 5-এ একটা লেনদেন হচ্ছে নগদ 20,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছে, এবং নভেম্বরের 10 নগদে ক্রয় 10,000 টাকা, নভেম্বর 20 প্রতিষ্ঠানে 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এবং নভেম্বরের 25 হচ্ছে নগদে বিক্রয় 15,000 টাকা। তো আমরা হিসাব বিজ্ঞানের যে প্রথম ধাপ মানে লেনদেন চিহ্নিতকরণ, আমরা এখন লেনদেন চিহ্নিত করব এখান থেকে। তো এখান থেকে দেখেন নভেম্বর 5, 10 এবং 25 এই তিনটা লেনদেন, কারণ তিনটা কি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এবং নভেম্বরের 20 এখানে 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হয়েছে, মানে এটা একটা জাস্ট ঘটনা কিন্তু লেনদেন নয়, এবং এর মাধ্যমে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। আমাদের প্রথম ধাপের কাজ শেষ, মানে আমরা লেনদেনগুলা চিহ্নিত করেছি, এবং এই চিহ্নিত লেনদেনগুলা থেকে এখন আমরা জাবেদা দেওয়ার চেষ্টা করব। চলুন, আমাদের ধাপ 2 নাম্বার কি জানি আমরা, জাবেদা ভুক্তিকরণ বা জার্নালাইজিং। তো আমরা নভেম্বরের 5-এর জাবেদা কি দিব, নগদে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমরা জানি যখন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে সেটার জাবেদা কি, জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এবং নভেম্বরের 10-এ বলছে যে নগদ ক্রয় 10,000 টাকা, তো এটা আমাদের একটা ব্যয়। তো ব্যয় বৃদ্ধি পেলে সেটা কি হয়, ডেবিট, এবং আমাদের সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে সেটা ক্রেডিট। তো এখানে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এবং নভেম্বরের 25 তারিখে দেখেছি আমরা যে নগদে বিক্রয় করছি কত, 15,000 টাকা। তো এখানে বিক্রয় আমাদের একটা কি আয়, তো আয় বৃদ্ধি পেয়েছে। তো নগদ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, আমাদের জাবেদা ভুক্তিকরণ শেষ। এখন আমরা সেগুলা খতিয়ানভুক্ত করব, মানে পোস্টিং টু লেজার। তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের হিসাবগুলা কি, আসলে এখানে কি কি হিসাব পাই আমরা এই জাবেদাগুলো থেকে। তো আমরা একটা পাই হচ্ছে নগদান হিসাব, দেন হচ্ছে আমাদের মূলধন হিসাব আছে, ক্রয় হিসাব আছে এবং বিক্রয় হিসাব আছে। তো এগুলাকে আমরা খতিয়ানে স্থানান্তর করার চেষ্টা করব। তো এখানে প্রথম হচ্ছে নগদান হিসাব। তো আমরা প্রথমে নগদ আমাদের কি 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা ডেবিট। তারপর ক্রয় করার মাধ্যমে নগদ 10,000 টাকা হ্রাস পেয়েছে, আবার নগদে বিক্রয় করার মাধ্যমে 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের নগদানের এন্ডিং ব্যালেন্স হচ্ছে 25,000 টাকা। তারপর হচ্ছে আমাদের মূলধন হিসাব। তো মূলধন হিসাব আমাদের নভেম্বরের 5 তারিখে আমরা মূলধন এনেছি কত, 20,000 টাকা। তো এটা হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। তো ক্রয় হিসাব হচ্ছে নভেম্বরের 10 তারিখে আমরা নগদে ক্রয় করেছি কত, 10,000 টাকা। তো ক্রয় ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। তো ক্রয়ের ডেবিট পাশে 10,000
তো এটার ব্যালেন্সও 10,000 এবং লাস্ট হচ্ছে বিক্রয় হিসাব। তো নগদে বিক্রয় করেছি আমরা, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয়ের ক্রেডিট দিকে 15,000 টাকা। আর আপনারা নিশ্চয়ই জানেন যে খতিয়ান করার সময় বিবরণের মধ্যে বিপরীত পাশের মানে বিপরীতটা লিখতে হয়, মানে যদি সেটা বিক্রয় হিসাব হয় তাহলে সেটার বিপরীত কি ছিল আমাদের জাবেদের মধ্যে বিপরীত ছিল নগদান হিসাব, তো সেটা লিখতে হয়। তো আমাদের পোস্টিং টু লেজার মানে খতিয়ান ভুক্তিকরণ শেষ। তারপরে ধাপ হচ্ছে আমাদের এখান থেকে আমরা রেওয়া মিল প্রস্তুত করব, মানে আমরা এখানে 4টা হিসাব পেয়েছি। 4টা হিসাব কি? নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব। এগুলাকে আমরা খতিয়ানভুক্ত করার চেষ্টা করব। তো খতিয়ানে আমরা নগদ আমাদের ডেবিট ব্যালেন্স পেয়েছি 25,000, মূলধন আমাদের 20,000, ক্রয় হচ্ছে 10,000, বিক্রয় হচ্ছে 15,000। তো দুই পাশেই ব্যালেন্স করলে আমরা পাচ্ছি 35,000 টাকা। মানে রেওয়া মিল দুই পাশ কি মিলে যাবে আমাদের। তো আমাদের ধাপ 4 কাজ শেষ, রেওয়া মিল প্রস্তুতকরণ শেষ। এখন ধাপ 5 আমাদের হচ্ছে সমন্বয় দাখিলা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এটা হচ্ছে যদি আমাদের কোনো লেনদেন বাদ পড়ে যায়, মানে তাহলে হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করার পর আমরা সেটা সমন্বয় করব। তো আমরা দেখি এখানে নভেম্বর 28 তারিখে আমাদের একটা লেনদেন বা ট্রানজাকশন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে বেতন বকেয়া 2,000 টাকা। তো এটাকে আমরা আবার ওই ধাপ জাবেদা দিয়ে শুরু করব, মানে এটা জাবেদা কি হবে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তো সেখান থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা সেটা নিয়ে রেওয়া মিল প্রস্তুত করব, মানে হচ্ছে সমন্বিত রেওয়া মিল। তো আমি আর আলাদাভাবে জাবেদা বা খতিয়ান করলাম না, এটা ডিরেক্ট সমন্বিত রেওয়া মিলে আহ, দেখানোর চেষ্টা করলাম। দেখি, তো এখানে আমরা আগে থেকে ছিল যে নগদান 25,000 টাকা, মূলধন 20,000 টাকা, ক্রয় 10,000 টাকা, বিক্রয় 15,000 টাকা এবং নতুন করে যেটা সমন্বয় করেছি আমরা সেটা হচ্ছে বেতন এবং বকেয়া বেতন। তো বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন কি ক্রেডিট। তো বেতনের ডেবিট ব্যালেন্স 2,000 টাকা এবং বকেয়া বেতনের ক্রেডিট ব্যালেন্স 2,000 টাকা, টোটাল হচ্ছে 37,000 টাকা। তো আমাদের ধাপ 6 শেষ, এখন হচ্ছে ধাপ 7। তো এগুলো থেকে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, মানে সমন্বিত রেওয়া মিল থেকে ডেটাগুলো নিয়ে আমরা সেটা আর্থিক বিবরণী প্রস্তুত করব, মানে ব্যবসায়িক কি পরিস্থিতি, ব্যবসায় কি লাভ হলো না লস হলো এবং আর্থিক অবস্থা কি সেটা জানার চেষ্টা করব। তো আমাদের প্রথমে হচ্ছে আমরা আয় বিবরণী। তো আমাদের বিক্রয় ছিল 15,000 টাকার। তো সেখান থেকে আমাদের খরচ হয়েছে কি ক্রয় এবং বেতন 10 এবং 2 মানে 12,000 টাকা। তো 15,000 থেকে 12,000 টাকা বাদ দিলে আমাদের নিট আয় হচ্ছে 3,000 টাকা। তো মালিকানা সত্ত্ব বিবরণীতে সেই 3,000 টাকা মূলধনের সাথে যোগ হবে। তো যোগ করে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপনী মূলধন পেলাম 23,000 টাকা। তো এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী মানে করব। আর্থিক বিবরণী তিনটা প্রধান হলো আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বগুলা আসে। তো এখানে সম্পদ হচ্ছে আমাদের নগদানের হিসাবে হচ্ছে 25,000 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্ব যদি দেখি, দায় ও মালিকানা সত্ত্বে আছে বকেয়া বেতন, এই যে সমন্বয় করেছি যেটা আমরা, এটা একটা দায় 2,000 টাকা এবং সমাপনী মূলধন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে পেয়েছি 23,000 টাকা। এই হচ্ছে সম্পদ 25,000 এবং দায় ও মালিকানা সত্ত্ব 25,000। তোমাদের আর্থিক বিবরণী প্রস্তুত শেষ। তারপরে ধাপ হচ্ছে আমাদের সমাপনী দাখিলা দেব। আমরা জানি সমাপনী দাখিলার মাধ্যমে নামিক হিসাব মানে আয় ব্যয় হিসাব এবং লাভ বা ক্ষতি হলে সেগুলা ক্লোজ করা হয়, মানে বন্ধ করে দেওয়া হয়। তো সমাপনী দাখিলা গুলো হচ্ছে আয় হলে সেটা বিপরীত দাখিলা দেওয়ার মাধ্যমে, মানে আয় বিবরণীতে ট্রান্সফার করার মাধ্যমে সেগুলো আমরা কি ক্লোজ করি। তো এখানে বিক্রয় হিসাব ডেবিট এবং সেটা আয় বিবরণীতে স্থানান্তর করা হয়, মানে আয় বিবরণী হিসাব ক্রেডিট 15,000 মানে বিক্রয় হিসাবটা আয় বিবরণীতে স্থানান্তর করা হয়েছে, মানে ক্লোজ করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের খরচগুলো আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করব। তো খরচগুলা ক্রেডিট এবং আয় বিবরণী হিসাব ডেবিট। তো আয় বিবরণী হিসাব ডেবিট 12,000 টাকা,
ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং বেতন হিসাব ক্রেডিট 2,000 টাকা। তো আমাদের আর্থিক অবস্থার বিবরণী করে আমরা জানলাম যে আমাদের আয় হয়েছে 3,000 টাকা। তো সেই আয়টাকে আমরা মূলধনে স্থানান্তর করব। তো সেখানে মূলধন বৃদ্ধি পাবে। তো মূলধন বৃদ্ধি পেলে সেটা কি? ক্রেডিট। তো আমাদের আয় বিবরণী হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো আমাদের নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় এবং নিট লাভ এই হিসাবগুলা ক্লোজ করা হয়ে গেছে। তো আমাদের কাছে এখন রয়েছে 3টি হিসাব, নগদ, মূলধন এবং বকেয়া। সেই 3টা নিয়ে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিল প্রস্তুত করব। মানে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক হিসাবগুলা ক্লোজ করে ফেলেছি। এখন শুধু রয়ে গেছে আমাদের সম্পদ এবং দায়। তো সেগুলা নিয়ে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিল মানে পরবর্তী বছরের শুরুতে আমরা সমাপনী পরবর্তী রেওয়া মিল তৈরি করব। তো এখানে নগদ হিসাব আছে আমাদের 25,000 টাকা, মূলধন 23,000 এবং বকেয়া বেতন আছে 2,000 টাকা। এই হচ্ছে আমাদের দুই পাশেই 25-25 আমাদের মিলে গেছে। এবং আমাদের সর্বশেষ ধাপ, এবং এটা ঐচ্ছিক, রিভার্সিং এন্ট্রিজ বা বিপরীত দাখিলা। মানে আমরা যে সমন্বয় দাখিলা দিয়েছি সেটার বিপরীত দাখিলাটাই হচ্ছে মূলত বিপরীত দাখিলা। মানে সমন্বয়ের বিপরীত জাবেদা করার মাধ্যমে হচ্ছে বিপরীত দাখিলা। তো সমন্বয়ে আমরা লিখেছিলাম কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তো এখানে তার উল্টো বা বিপরীতটা হবে। মানে এটার মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তী বছরে এই দায়টাকে আমরা খরচে রূপান্তর করলাম আর কি। তো বকেয়া বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। তো এইভাবে আমাদের ধাপগুলা শেষ হলো। মানে লেনদেন চিহ্নিতকরণ থেকে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিজ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকাউন্টিং সাইকেলটা আসলে কিভাবে রান করে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।